দেখিও কতক্ষণে যায়। খালার ভাগনা মিলে কি করবেন দেখেন। কি হবে এটা? ফাইন মাছ ওই বাম তলে পড়ে গেল। মামি চলে গেছে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের বেশ সুন্দর দিন রাত কাটছে, সুন্দর সময় কাটছে চরশালিপুরে। আমরা ঘোড়ার গাড়ি এবং বাউর বাড়ি নিয়ে আছি। যারা আগের পর্বগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে একটি কচ্ছপ আমরা উদ্ধার করেছিলাম। কচ্ছপটি ধরা হয়েছিল, বিক্রি করা হবে, এই সময় আমরা এটিকে উদ্ধার করি এবং সেটি আমাদের সাথেই আছে। সেই কচ্ছপটিকে ছাড়তে যাচ্ছি আমরা। আমরা যে কচ্ছপ ছাড়বো কতদূর, এটা সামনে। হঠাৎ করে কচ্ছপটি আমাদের নজরে পড়েছিল বলে সেটি বেঁচে যাচ্ছে। কিন্তু আপনারা একটু চিন্তা করুন তো, সারা দেশে এরকম কি পরিমাণ, কত সংখ্যায় কচ্ছপ নিধন, পাখি নিধন কিংবা অন্যান্য যেসব প্রাণ আমাদের প্রতিবেশের জন্য জরুরি, সেগুলো ধ্বংস হচ্ছে। আইন করা হচ্ছে, নিয়মিত আইন করা হচ্ছে, শাস্তির আওতা বাড়ানো হচ্ছে, সব কিছুই করা হচ্ছে, কিন্তু বন্যপ্রাণী বা প্রতিবেশ টিকছে না। তাহলে লাভ কী হলো? যাই হোক, কচ্ছপটি আমরা ছাড়তে যাচ্ছি। সামনে একটি বিলের মতো আছে, সেখানে। ঠিক আছে, কথা বলবানি পরে কাজে। ঠিক আছে, কচ্ছপ ছাড়তে যাচ্ছি। হাতে কি সাপের লাঠি? বুঝতে পারছি। কত কি চলে। আচ্ছা, আমরা এর ভিতরে ইয়ে পানি আছে না, জলা না, এখানেও টিকে যাবে। ধরবে, কিন্তু ঘটনা হচ্ছে যে ওর একটা নিরাপদ জায়গায় তো রাখা দরকার, ছাড়া দরকার না। কিন্তু আছে 5 কেজি, তাই নাকি? আমরা যে জায়গা বসছিলাম আমি একটু আসো আসো আসো, দিচ্ছি। কালো প্যান্ট পরে হলুদ হয়ে গেলাম আমি। যাই রে গেলাম রে ভাই, কেদার মধ্যে বাইরে ভাই, এই জন্য ওজন একটু কমাইতে হয়। ঠিকঠাক আছে তো? সুস্থ আছে তো? একদম মনে যেন পাতিল ধুচ্ছে। আমার বন্ধুত্ব আছে। দেন, ভালো করে ডলে টলে পরিষ্কার করে দেন। একটু আঘাত লাগিছে হালকা। না, আঘাত পায় নাই ভাই, আঘাত পায় নাই। পাইছে কোথায়? ওটা ধরছে না, যাক, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ভাই কি পাতিল মাছেন? পাতিল মতোই তো, বিশাল। আমাদের দেশে যুদ্ধটা তো এর চালা মাথায় দিয়ে হয়েছে না। এই পরিষ্কার হ, কত বছর ধরে না গা। সাবান নিয়ে আসলে ভালো হইতো। না না না, আর লাগবে না ভাই। না না, মুখে হাত দিয়ে। এদের বয়স আজকের না, মেলা বয়স, এটা অনেক বয়স ভাই, শরীর ক্ষয় হয়ে গেছে। এই প্রাণীটাকে বাঁচায় দিলাম। কত বছর হবে আল্লাহ কদ্দুর বাঁচাবে জানি না। মুখটা একটু ঘুরান ভাই। দেখি চেহারা দেখি। ও নন্টু বাইর করো মাথাটা। হ্যাঁ, না, ও খুব আতঙ্কের মধ্যে আছে। না না, একটু সাহস পাচ্ছে ভাই, সাহস পাচ্ছে। যাক, পানিতে ভাসছে তো, দেন, ছেড়ে দেন। কচ্ছপটি নিশ্চয়ই শীতনিদ্রায় ছিল, একেবারে গর্ত করে মাটির নিচে চুপচাপ বসেছিল। সেখান থেকে তাকে বের করে আনা হয়েছে। ফলে বেশ আতঙ্কিত, এবং এই বেলা গত কয়েক ঘন্টা আমাদের সাথে ছিল, সেটিও তার জন্য আতঙ্কের বিষয়। ফলে এখন বের হতে, মানে তাকে ছেড়ে দেওয়ার পরেও মাথা বের করতে বেশ খানিকটা সময় নিচ্ছে সে।
এখন একটি নিরাপদ জায়গায় তাকে ছেড়ে দিচ্ছি আমরা। এও কি করে কিন্তু সে হাঁটবে। আপনি সরে যান, আপনি সরে যান, ও হাইটে চলে যাবেন। শেষে তাকে আরেকটু এগিয়ে দিলাম, মানে একদম পানির কাছাকাছি নিয়ে রাখা হলো। এবার যদি তার ভয় কাটে। এই পড়িস না, তুই একটু নিজের গতিতে যাবি। আমরা বন্ধ। এবার আমরা বেশি যা 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 যা। দেখিও কতক্ষণে যায়। বাহ 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 বাহ, সুন্দর। যাক, কিরম হলো? সে পানিটা দেখলো, হ্যাঁ, দেখে তারপরে সে নিশ্চিত হলো যে চারপাশটা না, দেখলো, দেখে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ দেখে এটা রওনা নেমে দিল। দেখলো যে আমরা কি বলি ওরে। দেখ এখানে আরো কচ্ছপ আছে নিশ্চয়ই, ওর সঙ্গে খুঁজে নেবেন ওরটাকে। চলেন ভালো হয়েছে। চলেন। অবমুক্ত টু কচ্ছপ বিয়ে দিয়ে আসছে জীবন। এই একটা হলো একটা কঠিন কাজ হলো, হুম অনেকের কাছে খুব সাধারণ মনে হবে। হুম। এই কচ্ছপের বয়স তো 20 বছর হবেই আমার কাছে মনে হলো আর বেশি কি। ছাড়া কম হবে না ভাই। ওরা প্রথম অবস্থায় যখন গ্রোথটা হয় ভাই, হুম। তখন ওরা একটু 1-2 বছরে একটু একটু বড় হয়। সাইজ হয়ে যায়। হ্যাঁ, তারপরে ওর সাইজ আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়। ধীরে ধীরে বলে। চামড়া ভাই, হুম কিছু যে ওর যে কাঠামো হুম অনেক জায়গায় উঠে গেছে, ক্ষয় হয়ে গেছে, হুম। তার মানে আরো বেশি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আরো বেশি হতে পারে বয়স। এত ধীরে স্থির প্রাণী ভাই, হুম যে পরিমাণ মানুষ টর্চার করতেছে জলাশয়ে, হুম। তারপরে কিভাবে বাইসে রইলো? এই যে বাঘ মামার পা, হুম। শিয়াল মামা। পণ্ডিত মামার পা। হুম। কাজল ভাই, এর মধ্যে কিভাবে সার্ভাইভ করে? এই যে এই সমস্ত জায়গায় যেখানে আরো তো অনেক থাকার কথা, কোন রকমে বেঁচে আছে, টিকে আছে কিছু, বুঝতে পারছো? ও হচ্ছে এই শাকসবজি খায় প্রচুর, এই জন্য মনে হয় 1000 বছর বেঁচে থাকে। শাকসবজি খায় প্রচুর। আজকে তো ওর কচ্ছপটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দিতে পেরে মনটা হালকা হয়েছে। আমরা হাঁটছি আমাদের ঘোড়ার গাড়ির দিকে। কালকে সকালে বিক্রি হয়ে যেত। আমরা বিলের মাছ কিনেছি, কচ্ছপ ছেড়েছি, এই পুরো চরের একটা অংশ ঘুরেছি, তারপরে ফিরে যাচ্ছি আবারও আলাল মামার বাবার বাড়িতে। বলে রাখি আজকে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়নি। জেল গরু খায় বাংলায়, বাঘ ধারা। বাবার বাড়িতে গিয়ে আমাদের যে মাছগুলো এনেছি সেগুলো কাটা বাছা হবে, রান্না হবে, তারপর রাতে একবারে খাবো। যাই হোক, আমরা যখন যাচ্ছিলাম তখন দুপাশের যেই ভুট্টা ক্ষেত দেখছিলাম, সেখানে দেখছি যে সেচ দেয়া হচ্ছে, চারপাশ উজাড় করে সেচ দেয়া হচ্ছে। সেখানে পাখিলেরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি ভাবছি যেখানে যে পরিমাণ কীটনাশক, সার এবং সেচের প্রয়োজন হয়, এবং যে পরিমাণ জমি ব্যবহার হয়, সেটি আসলে আমাদের পোষায় কিনা। এখানে আমরা ভুট্টা চাষ করতে বাধ্য হই, এবং পুরো চর জুড়ে আমরা কিন্তু দেখছিলাম কীটনাশক আর সারের বস্তা এবং বীজের প্যাকেট। জানি না আসলে আমাদের কৃষি কোন দিকে যাচ্ছে, তবে ফলন হচ্ছে, এটা সত্য। মোটরসাইকেলে তো চলাফেরা করা যাবে না। আমরা ফিরে যাচ্ছি আলাল মামার বাবার বাড়িতে। বাবার বাড়ি কি অনেকে জানতে চাচ্ছেন এখনও, যদিও বারবার বলেছি, আবারও বলি। বিস্তীর্ণ এই চরগুলোতে শত শত হাজার হাজার বিঘা জমি চাষ করেন এক একজন। তো যারা সেই জমিগুলো চাষ করেন বা জমির মালিক, তারা
সেই কয়েকশো বা কয়েক হাজার বিঘা জমির মাঝখানে ঘর করেন, যে ঘরটি ঠিক সাময়িক বলা যাবে না, সারা বছরই থাকে। তো সেই ঘরেই তারা থাকেন, শ্রমিকরা তারা থাকেন, এবং কৃষি উপকরণগুলো এই বাওর বাড়িতেই রাখা হয়, যাতে দূর দূরান্ত থেকে প্রতিদিন আসা যাওয়া করতে না হয়। তো এই যে ঘরগুলো, যেখান থেকে কৃষিকাজগুলো করা হয়, যেখানে শ্রমিকরা থাকেন, বাওর মালিক থাকেন, তিন বেলা সেখানে রান্না হয়, সেই ঘরগুলোকেই মূলত বাওর বাড়ি বলে। আমরা সেই রকমই একটি বাওর বাড়িতে রয়েছি, আলাল মামার বাওর বাড়ি। আমরা পৌঁছে গেছি সেখানে। জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আর আমারে, জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে, ও জীবনে রে, আরে ও জীবন ছাড়িয়া না যায়। আজকে নানা জাতের দেশি মাছ কিনেছিলাম আমরা, সেগুলো নিয়ে চলে এসেছি বাওর বাড়িতে। প্রথম কাজ এগুলো বের করে কাটাকুটি করতে মাছ হবে। হতো, এখন তো চান্দা মাছ দেখি না। নেন, এবারে খালা আর ভাগনা মিলে কি করবেন দেখেন। হ্যাঁ, ফাইন মাছ, তোমার খালা দেখে ফাইন মাছ। খালা আরবিতে কি হবে এটা? ফাইন মাছ, সামা শ্যামা সামা। মামা চর ঘুরে আসছি, তো যেখানেই যাই খালি ঘুরে ফিরে দেখি হচ্ছে আলাল মামার বাওর। এই মাছ যে কিনে আনলাম সেও আপনার বাওরের মাছ, কিনছি অবশ্য সেই মেলা দূর থেকে, ওরা ধরে নিয়ে গেছে। তারপরে কচ্ছপ, হ্যাঁ, দুইজনের কাছ থেকে নিলাম তো, তারপর কচ্ছপ একটা নিয়ে একজন আপনার বাউডের 500, 800 আর 500, 1300 টাকা দিয়ে নিয়ে আসছি। কচ্ছপটা কিনে আমরা ছাড়িয়ে দিয়ে আসলাম। বেশি হয়ে গেছে? কি মাছ? না, খারাপ হয় না, ভালো হয়েছে। ভালো না? কয় টাকার মাছ মামা কন্ত? 1400। না, সেটা তো আমরা দিছি। হ্যাঁ, বেশি দিস। আমরা আসার পরে আলাল মামার স্ত্রী, মানে আমাদের মামি, তিনি এসছিলেন একটু দেখভাল করে আবার আজকে চলে যাওয়ার কথা। কিন্তু এই যে এতগুলো মাছ নিয়ে এসছি, তিনি রওনা দিচ্ছিলেন, মোটরসাইকেলও রেডি ছিল। এই সময় আমাদেরকে মাছ আনতে দেখে তিনি আর যেতে পারলেন না, আটকে গেলেন। কারণ হচ্ছে যে মাছ নাকি আমরা একটু বেশি এনে ফেলেছি, এগুলো কাটাকুটি করা এবং রান্না করা বেশ ঝামেলার কাজ। আমাদের যে রান্নাঘরের খালা রয়েছেন, তিনি একা পারবেন না, কাজেই মামি থেকে গেলেন। ওই মাছের দাম ভাই 700 টাকা আছে, 1200 টাকা বলছি। হ্যাঁ, যা করে অনেক লাভ। মামা ডান কিনে মাছ দাম 1200 টাকা বলছি, কেজি 3 মাছ। ধান কিনে মানে কিছু চাপিলা আছে মিক্স আর কি। এই বামদার দামই তো 200 টাকা। হ্যাঁ ভাই, কাটা না দেয়, মামা এটা কি দেখছেন? সাবধান। টাকি আলাদা করে নাও। কোন মাছের কি হবে দেখা যাক। ভর্তার মাছ হয়ে গেছে। টাকি মাছের খাকি পোশাক। ওই যে হেঁটে চলে যাচ্ছে কিন্তু আপনার মাছ। বহু পদের মাছ আছে, রয়না মাছও আছে দেখি। আর অনেক পদের মাছ এটা। রয়না মাছও আছে। জেলেকে খবর দিতে হবে মাছ বাঁচতে। এটা কি বাটা মাছ? বাটার মতোই। মামিরা চলে গেছে না? মামি চলে গেছে, এই তো পাওয়া গেছে মামিকে। ধরে রাখছেন নাকি একদিনের জন্য? আচ্ছা আচ্ছা। মামি যার কায়দা নেই রে। মামির আর যাওয়ার কায়দা আছে? এখানে কয়েক জাতের মাছ রয়েছে, ফলে কয়েক পদের রান্না হবে। কোনোটি আমাদের খালা করবেন, কোনোটি বেলায় সর্দার করবেন। দেখা যাক কোনটা কে করেন। এদিকে মাছ কাটাকুটি শুরু হবে, অন্যদিকে দেখি যে এই চরের বাওর বাড়ির মহিষগুলো সব ফিরে এসছে। এই মহেশের দল চলে আসছে। দেখি আজকে কথা শোনে কিনা। হ্যাঁ,
যা ঘর চেনে। দেখেন আজকে খুব ভদ্র এরা, সবাই আসছে। ওই যে একটা তাকায় দেখতেছি আপনার তাকায় দেখতেছে। হ্যাঁ যাচ্ছে এরাও ঘরে ফিরছে। বুঝছেন ভাই, ঘর হচ্ছে না, এসে যে যার জায়গায় দাঁড়ায়, যে যার জায়গায় দাঁড়ায় পড়তেছে, কয় বুঝছেন। নম্বরে কিটা যাবে প্লেজে যাচ্ছে। এক দুইটা আবার একটু ঝামেলার আছে, একটু দুষ্ট প্রকৃতির আছে। দেখি আজকে কিন্তু ডিস্টার্ব করতেছে না। ও না, ওইদিক গেছে, দৌড়ঝাঁপ শুরু হয়েছে, মহিষ তাড়াতাড়ি চলতেছে। মহিষগুলোকে সারাদিন চড়ানো হয় চরের প্রত্যন্ত এলাকায় নিয়ে, যেখানে ঘাস রয়েছে। তো সেগুলোকে ঘরে আনার পরে যখন আমরা একটু গোয়ালে তোলা হবে, তখনই আসলে বিরাট ঝক্কির মধ্যে পড়েন রাখালেরা। ওই যে দু একটি বেয়ারা মহিষ আছে যেগুলো কিছুতেই ঘরে উঠতে চায় না, আশপাশে দৌড়ে বেড়ায়। আমরা আজকে তাদের সহযোগিতা করলাম। যা 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 যা, ঘরে যা, ঘরে যা বাবা। এই 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 হট 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 এই এই, যা 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 যা, ওইদিকে যা, ওইদিকে যা, হট হিস, যা যা। আমরা ভীষণ কষ্টের কাজ। মহিষ তো বড় প্রাণী। এই যা, আসি আসি, দান এমনি দাঁড়ায় আছে, থাক। এই ওইদিক যাওয়া যাবে না, ওইদিক যাওয়া যাবে না, অনেক কষ্ট হয়ে যায় সারাদিন মহিষ চড়ায় নিয়ে এসে। এগুলো হচ্ছে ভুট্টা দিয়ে। যাক, মোটামুটি গোছগাছ হয়ে গেলে তারা একটু শান্তি পাবে। এই মহিষগুলোকে যারা দেখাশোনা করেন তাদের আসলে সকাল থেকে, মানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দম নেওয়ার সময় থাকে না। যাই হোক, মহিষগুলো বেশ স্বাস্থ্যবান, এবং এই অঞ্চলে মহিষের বাথান তৈরির চেষ্টা এটি প্রথম। আলাল মামা এবারে প্রথম মহিষ তুলেছেন ঘরে, এরপরে হয়তো বুঝে শুনে আরো মহিষ তুলবেন, বড় একটি বাথান বানাবেন এখানে তিনি। একজন বাকি মহিষের আছে। বাথান। এই মহিষেরা ঘরে যাও। দৌড়াতে দৌড়াতে জীবন শেষ। 14টি মহিষ, দুজন রাখাল মিলে ধরা পড়ছে। ঠিক সামাল দিতে পারেন না। কাজেই ঘরে ওঠানোর সময় বেহারা মহিষগুলোকে তাড়িয়ে নেওয়া সবচেয়ে দুষ্টু মহিষ। এবং তাকে বেঁধে ফেলার যে কাজটি, সেটি আসলে কয়েকজন মিলে করতে হচ্ছে। আমরাও যেহেতু আছি, তাদের সবচেয়ে দুষ্টু মহিষ সহযোগিতা এটা। করছি, অন্তত মহিষ তাড়িয়ে সহযোগিতা করছি। এই, এই। হ্যাঁ, যাক 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 যাক, আজকের ডিউটিটা মোটামুটি কমপ্লিট হলো নাকি? হ্যাঁ, কি নগর ভাই? যাক, এই পর্যন্ত তো হয়েছে, দৌড়াদৌড়ি তো বন্ধ হয়েছে। বিস্তীর্ণ চরে যে এই পরিমাণ ফসল হয়, আমার ধারণারও বাইরে ছিল। আমি এত ঘুরি, এত সারা দেশ চষে বেড়াই, কিন্তু আসলেই এই চরে নামার পরে, কিংবা বাংলাদেশের এই পদ্মা যমুনা চরগুলোতে ঘুরতে গিয়ে আমার অভিজ্ঞতা হলো যেটি, সেটি হচ্ছে যে বিপুল পরিমাণ, বিশাল পরিমাণের কৃষির আবাদ এই অঞ্চলে হয়। বিশাল উৎপাদন, কৃষি উৎপাদন এই চরাঞ্চল থেকে আসে। কাজেই সেখানে বীজ, সার, সেচ সব কিছু ঠিকঠাক আছে কি না সেটি দেখা দায়িত্বশীলদের দায়িত্ব। আশা করি সারের যে সংকটের কথা শুনছি সেটি কেটে যাচ্ছে,
আগামীতে এরকম সংকটে এই কৃষকেরা পড়বেন না। যাই হোক, বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।